চার্টার সেক্রেটারি এক্সামিনেশনে প্রফেশনাল লেভেল 2 এর আমরা দেখছিলাম কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, যেটা 40 মার্কস। তো এখানে 3টা কোশ্চেন থাকে, যার ভিতরে 2টা দিতে হয়, তবে 1 নম্বরটা অবশ্যই দিতে হয়। তো এখানে প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আর এটা এসেছে হলো জুলাই 23-এ, যে কোশ্চেনটা বাধ্যতামূলক। The ABC PLC, which has set new and effective standards in communicating with shareholders, the stock exchange and general public at large. তাহলে এখানে কি বলছে যে এবিসি লিমিটেড সে ইফেক্টিভ স্ট্যান্ডার্ড সেট করেছে কমিউনিকেশন করার জন্য তার শেয়ার হোল্ডারদের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ স্টক এক্সচেঞ্জের সাথে, এবং এখানে বলছে পাবলিক এট লার্জ, পাবলিকের সাথেও যোগাযোগ করার তার এই একটা স্ট্যান্ডার্ড ইফেক্টিভ স্ট্যান্ডার্ড উদ্ভাবন করেছে অথবা সেট করেছে। তার অ্যানুয়াল রিপোর্টটা আইডিয়াল রিপোর্ট হিসেবে আসলে ধারাবাহিকভাবে উঠে আসতেছে, এবং it has demonstrated through its practices and procedure and its commitment to enhance investors relation, এবং সে ইনভেস্টরদের সাথে তার রিলেশনটা এই কমিটমেন্ট অনুযায়ী দিন দিন বৃদ্ধি করছে। সে শেয়ার হোল্ডাররা আসলে এর পারফরমেন্সে প্লিজড অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে ভ্যালু বৃদ্ধি করতেছে, কেননা ম্যানেজমেন্টের এই সব সিদ্ধান্তের ফলে আলটিমেট শেয়ার হোল্ডারদের সাথে ভালো যোগাযোগ হচ্ছে এবং কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটা বৃদ্ধি হচ্ছে। মানে তার যত স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্স তৈরি করতে সমর্থ হয়েছে। ইন দিস কানেকশন অ্যানুয়াল রিপোর্ট ক্যান বি ট্রিটেড অ্যাজ সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট অফ দ্যাট কোম্পানি। তো এই যে উপরের যে প্যারাটা বললো, এর আলোকে বলা যায় যে অ্যানুয়াল রিপোর্টটা আসলে এমন যে সে নিজের অ্যাপ্রেজাল, সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট হিসেবে পরিগণিত হতে পারে। এটার সাথে কানেকশন, এই কোম্পানি নরমাল শেয়ার হোল্ডারের কনসেপ্ট থেকে স্টেক হোল্ডার কনসেপ্টে ট্রান্সফার হয়েছে। এখন কর্পোরেটে এটা আসলে প্রয়োজন। এই ট্রান্সফরমেশনের ফলে তার যে অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে সে কি করতেছে, তার শেয়ার হোল্ডার, ক্রেডিটর্স, ল্যান্ডার, ইনভেস্টর এবং পোটেনশিয়াল ইনভেস্টর ভবিষ্যতে যারা হবে তাদেরকে ইনফরমেশন সাপ্লাই দিচ্ছে থ্রু দ্যাট অ্যানুয়াল রিপোর্ট। ইন অর্ডার টু অ্যাটেইন কর্পোরেট সাস্টেইনেবিলিটি অ্যান্ড টু এনশিওর এ লেভেল প্লেইং ফিল্ড উইথ ইন্টারন্যাশনাল মার্কেট, তার সাস্টেইনেবিলিটির জন্য, তার ইন্টারন্যাশনাল মার্কেটের সার্ভাইভের জন্য কর্পোরেশনে সে কি করতে, কর্পোরেটে কি করতেছে, তাকে ইনক্রিজ করা হচ্ছে কমপ্লায়েন্সের লেভেলটা। এই লেভেলটা অ্যাপিয়ারেন্ট লেভেল থেকে অ্যাডিকুয়েট লেভেলে সেটা, এবং পরবর্তীতে অ্যাবসলিউট কমপ্লায়েন্সের ভিতরে যাচ্ছে। তো এখানে আমাদের জানতে হবে যে অ্যাডিকুয়েট কমপ্লায়েন্স কি, তারপরে হলো অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্স কি, এবং অ্যাবসলিউট কমপ্লায়েন্স কি। কোম্পানির সেক্রেটারি এই কোম্পানির সে কি করেছে, তাদের যে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের যে মিটিং, যেটাকে ম্যানকম বা ম্যানেজমেন্ট কমিটিতে, এই বিষয়গুলি সে অ্যাড্রেস করেছে কমপ্লায়েন্সের বিষয়। এটা হলো একটা আসলে ধারাবাহিক একটা স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টের সাথে নিচের কোশ্চেনের সাথে কিছুটা লিঙ্ক হলেও ওই রকমের খুব একটা আসলে লিঙ্ক নেই। এটা কোশ্চেন দেখে মনে হয় অনেক ভয় লাগবে, আসলে এটা একটা স্টেটমেন্ট, এটা কোম্পানি সম্পর্কে বলছে যে তার কমপ্লায়েন্সের স্ট্যাটাস। কোশ্চেন গুলো কি? Based on the above scenario, you are required to answer the following. উপরের যে সিনারিও আমরা যেটা দেখলাম, এইটার আলোকে নিচে 3টা কোশ্চেনের আনসার করা। 3টা কোশ্চেনে মার্কস হচ্ছে 7, 5 এবং 8, টোটাল 20। 1 নম্বরে, what provision are to be observed by the company for sending annual report to the concerned stakeholders for ensuring compliance? এইখানে আমরা অ্যানুয়াল রিপোর্টটা তার শেয়ার হোল্ডারের কাছে পৌঁছানোর জন্য সে কি আসলে প্রভিশন এখানে নিচ্ছে, আমরা এটা কিভাবে দেখতেছি উপরে, কারণ উপরে কিন্তু বলেছে যে অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমেই সব সে কমিউনিকেট করে এবং সেটা ডিসিমিনেট করে। দেন বলছে রোল অফ কোম্পানি সেক্রেটারি ইন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। এটা কিন্তু দেখা সরাসরি ওটার সাথে সম্পর্ক না হলেও এটা কিন্তু কোম্পানি সেক্রেটারি একটা রোল। দ্য রোল অফ কোম্পানি সেক্রেটারি ইন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে একজন কোম্পানি সেক্রেটারির রোলটা কি? হোয়াট ডু মিন বাই অ্যাপিয়ারেন্ট, অ্যাডিকুয়েট এন্ড অ্যাবসলিউট কমপ্লায়েন্স? এই যে 3 ধরনের কমপ্লায়েন্স, অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্সটা কি, অ্যাডিকুয়েট কমপ্লায়েন্স কি, অ্যাবসলিউট কমপ্লায়েন্স কি, যেটা এখানে কোম্পানিতে বলেছে সে অ্যাপিয়ারেন্ট থেকে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট থেকে অ্যাবসলিউট কমপ্লায়েন্সের দিকে যাচ্ছে। হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর দ্য কোম্পানি এন্ড ওয়াই? এই 3টা কমপ্লায়েন্সের ভিতরে কোন কমপ্লায়েন্সটা বেস্ট কোম্পানির জন্য এবং কেন? এই হচ্ছে আপনার কোশ্চেন। আমরা যদি এর মডেল সলিউশনে যাই, এখানে আমরা প্রথমেই কোশ্চেন দেখেই কিন্তু আমরা ঘাবড়ে যাব যে এত বড় জিনিস, এত বড় কোশ্চেন, আসলে কিছুই না। এগুলা যদি নাও থাকতো, আপনার এই যে 3টা কোশ্চেন আলাদা আলাদা, কিন্তু আপনি এই উপরের জিনিস না থাকলেও কিন্তু আপনি এখানে লিখতে পারতেন। আমরা যদি দেখি প্রথমটা মডেল সলিউশন হিসেবে,
একে বলা হচ্ছে যে কি ধরনের প্রভিশন আমরা অবজার্ভ করতেছি যে অ্যানুয়াল রিপোর্টটা সেন্ডিং করার জন্য। বেসিক্যালি এখানে দেখা যায় যে আমরা অ্যানুয়াল রিপোর্ট একটা লিস্টেড কোম্পানি কিভাবে সেন্ড করে। আমরা যদি কমন চিত্রটা দেখি, যেমন আগে এক সময় ছিল সবগুলি হার্ড কপি দেওয়া হতো, এখন কিন্তু ডিজিটালি দেয়, হার্ড কপিও দেয় এখন অল্প পরিমাণে, কিন্তু ম্যাক্সিমাম ডিজিটালে চলে যায়। তো এর ফলে কি হচ্ছে, কোম্পানিগুলির খরচ বেঁচে যাচ্ছে। একটা অ্যানুয়াল রিপোর্ট 500, 700, 800 টাকা প্রিন্টের কস্ট রয়েছে, এখানে কিন্তু খরচ বেঁচে যায়। কিভাবে পাঠায় মানে আমার যে নোটিশ হবে এজিএম এর আগে তার রেকর্ড ডেট আছে, আছে, এগুলো সব সেট করে এরপরে কি হয়, ডিজিটালি পাঠায়, ফিজিক্যালি পাঠায়, যেমন স্টক এক্সচেঞ্জে দিতে হয়, রেগুলেটরকে দিতে হয়, অন্য জায়গায় দিতে হয়। সেইগুলি পাঠানোর যে কৌশলটা কি, সকল ইনভেস্টর, সকল শেয়ার হোল্ডার কিভাবে পাবে, তাদেরকে ডিজিটালি দেওয়া হবে। কিভাবে হবে, যেহেতু লিস্টে কোম্পানি একটা রেকর্ড ডেটে যে কে কতগুলি শেয়ার তার ছিল, তার এন্টাইটেলমেন্ট কি রয়েছে, অথবা এইটা কিন্তু আমরা বিওর মাধ্যমে জানতে, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট, এবং বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্টে কিন্তু তার সমস্ত ডিটেলস ইনভেস্টরের থাকছে, তার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এভরিথিং ওখানে থাকছে। তো ওখান থেকে সামারি করে কিন্তু ডিসিমিনেট করা যায় যে এন্টাইটেল, এই যে অ্যানুয়াল মিটিং এ যে অ্যাটেন্ড করতে হবে অথবা যার শেয়ার রয়েছে রেকর্ড ডেটে, সেই হচ্ছে এজিএম এ পার্টিসিপেট করার জন্য এন্টাইটেল, তো তাকে দেওয়া হবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আসলে লিখতে হবে। প্রসেসটা হলো এইরকম, আমরা যদি বলি দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ শেয়ার হোল্ডার্স ইজ এ ডকুমেন্ট বেসড অন দ্য মোস্ট পাবলিক কোম্পানিজ টু ডিসক্লোজ কর্পোরেট ইনফরমেশন টু দেয়ার শেয়ার হোল্ডার্স। এটা কিন্তু অ্যানুয়াল রিপোর্ট সম্পর্কে বলা হচ্ছে। এটা আসলে কি জিনিস, টু কমপ্লাই উইথ রেগুলেটরি স্ট্যান্ডার্ড, বিজনেস মাস্ট এনশিওর দ্যাট their financial statement accurately reflect their performance and position. এটা কিন্তু অডিটর এখানে সার্টিফাই করছে। তো আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড অনুযায়ী হলো কিনা, এগুলি কিন্তু অডিটর সার্টিফাই করে আপনাকে দিচ্ছে। আমরা যেই তথ্যটা পড়লাম সেখানে আসলে আমরা অবজার্ভ করতেছি সেন্ডিং অ্যানুয়াল রিপোর্টে, যেমন আমরা দেখি যে জেনারেল মিটিং এর জন্য আমরা নোটিশ সার্ভ করি, হ্যাঁ, অনেক সময় এটার সাথে কিন্তু প্রক্সি ফর্ম থাকে, এটা অ্যানুয়াল রিপোর্টের সাথেই থেকে যাচ্ছে। রেজিস্টার অ্যাড্রেসে শেয়ার হোল্ডারে পাঠানো হয় কুরিয়ারের মাধ্যমে, এটা হচ্ছে হার্ড কপির ক্ষেত্রে। আর গণ হিসেবে সফট কপি পাঠানো হয় শেয়ার হোল্ডারদের ইমেইল অ্যাড্রেসে ইলেকট্রনিক্যালি। এটা আমরা কোথায় পাবো শেয়ার হোল্ডারদের ইমেইল অ্যাড্রেস, সেটা যেহেতু ডিজিটাল যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ইমেইলে পাচ্ছি। আর ফিজিক্যাল দিচ্ছে অনেকের কিন্তু পেপার শেয়ার রয়েছে ফোলিও নাম্বারের মাধ্যমে। আর বিওতে থাকে হচ্ছে ইলেকট্রনিক শেয়ার। ইলেকট্রনিক শেয়ারের জন্য, কমিউনিকেশনের জন্য আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, কিন্তু হার্ড কপি আমরা দিচ্ছি কাদের, নরমালি এখানে রেগুলেটরকে দিব, এজ ওয়েল এজ অনেকের এই যে পেপার শেয়ার আছে তাদের ঠিকানা পাঠাবো। তাহলে অ্যানুয়াল রিপোর্টের পারপাস কি, এখানে ইচ্ছা করলে আপনি লিখতে পারেন। পাশাপাশি হচ্ছে অ্যানুয়াল রিপোর্টের কি কি কম্পোনেন্ট আছে। আপনার কিন্তু এই যে প্যারাটা, এটা কিন্তু আনসার শেষ, কিন্তু যেহেতু আপনার দেখেন 7 মার্কস, আপনি তো একটা দুইটা প্যারা রাখলে হবে না, কিছু লিখতে হবে। যেমন এটার সাথে লিঙ্ক করা হচ্ছে যে অ্যানুয়াল রিপোর্ট আসলে কি জিনিস, এগুলো কি কি কম্পোনেন্ট থাকে, অ্যানুয়াল রিপোর্টে কি কি পার্ট থাকে, এর সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে। প্রয়োজনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আপনি আরো সেগ্রিগেট করতে পারেন, এর সাথে যে পার্টগুলি থাকে, নরমালি 5টা এর কম্পোনেন্ট রয়েছে, নোটস টু দ্য অ্যাকাউন্ট সহ। তাহলে কম্পোনেন্ট অফ অ্যানুয়াল রিপোর্ট হচ্ছে শেয়ার হোল্ডারের কাছে চিঠি দেওয়া। তারপরে হলো ম্যানেজমেন্টের কিছু যে কাজগুলি করছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেগুলির কিন্তু অ্যানালাইসিস দেওয়া। এই অ্যানালাইসিস গুলো অনেক ভাবে করে, হরাইজন্টালি, ভার্টিক্যালি, বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে। তারপরে অন্যান্য যে ইনফরমেশন আছে, সারা বছরে কি করছে, হ্যাঁ, বিজনেসের প্রোফাইল গুলি, সেইগুলি তুলে ধরে। দেন অপারেটিং এন্ড ফাইন্যান্সিয়াল হাইলাইট দেখানো হয়, কম্পেয়ার করা হয়, গত বছরের সাথে এবছরের কম্পেয়ার করা হয়, এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, এবং এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিটেড হয়। অডিট কে করে, অডিটর। কোন অডিটর, যেটা হচ্ছে এক্সটার্নাল অডিটর, স্ট্যাটুটরি অডিটর। আর যেহেতু লিস্টেড, অবশ্যই অডিটর কি হবেন, উনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এনলিস্টেড অডিটর হতে হবেন। দেখেন এইভাবে কিন্তু জিনিসগুলো একটু আপনি হয়তো বাড়াতে পারলেন। দেন এখানে আপনারা দেখবো, এখানে আসলে আনসার কিন্তু শেষ, যে আপনি ওখানে কি দেখলেন যে অ্যানুয়াল রিপোর্ট কিভাবে তার শেয়ার হোল্ডারের কাছে শেয়ার করবে। তো শেয়ার করবে কিভাবে, অ্যানুয়াল রিপোর্ট, নোটিশ টোটিশ, অন্য সবকিছু নরমালি কি করা হয়, যেহেতু যেগুলি ইলেকট্রনিক ফর্মে শেয়ার রয়েছে, যারা এজিএম এর নোটিশ পাওয়ার জন্য এন্টাইটেল, রেকর্ড ডেটে যার শেয়ার ছিল, তাকে ইলেকট্রনিক্যালি আপনি এখন পাঠানো যায়। এক সময় ছিল হার্ড কপি পাঠাতে হতো। ইলেকট্রনিক কোথায় পাবেন ইমেল অ্যাড্রেস, এটা বিওতে আছে, কেননা এখন যে রিসেন্ট যত বিও, এগুলো সব কিন্তু আপডেট, এখানে সমস্ত তথ্য পাবেন, এবং এই তথ্য এইখানে আপনি সফট কপি পাঠিয়ে দেবেন নোটিশ সহ। তাহলে কিন্তু আপনার এখানে শেষ হয়ে গেল কমপ্লায়েন্স। কিন্তু অনেকের আছে যাদের, তারা কিন্তু ইলেকট্রনিক্যালি শেয়ার গুলি ট্রান্সফার করেনি,
অথবা কনভার্ট করেনি, তাহলে কোথায় আছে? এটা ফোলিওতে আছে, শেয়ার রেজিস্টারে আছে। এবং শেয়ার রেজিস্টারে যদি না থাকে, শেয়ার রেজিস্টার যদি খুঁজে না পাওয়া যায়, আপনি মনে করেন এখানে যে আমরা অডিট পয়েন্ট অফ ভিউতে বলি, এটা আমরা এখন অডিট হচ্ছে, যে আপনি যদি একজন শেয়ার হোল্ডার যারা কাগজের আছে তাদের গুলা যদি খুঁজে না পান, এমন বলা হলো যে রেজিস্টারটা পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি আরজিসি তে খুঁজতে পারেন। আরজিসি তে সে যে রিটার্ন সাবমিট করতেছে সেখানে কিন্তু শেয়ার হোল্ডারের আলাদা বর্ণনা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনিক্যালি। আর যেগুলি ম্যানুয়াল সেটা একটার আন্ডারে বাকি লিস্ট থাকে, ওখান থেকে পাওয়া যাবে। তাহলে কি হচ্ছে, শেয়ার হোল্ডারের জিনিসগুলো পাচ্ছেন, তাদেরকে যারা ইমেইল করতে আপনি পারেন নাই তাদেরকে আপনি হার্ড কপি কুরিয়ারে পাঠিয়ে দেন রেজিস্টার অ্যাড্রেসে। এবং কিছু জিনিস যাবে রেগুলেটরের কাছে যেগুলি হার্ড কপি পাঠাতে হয়। তো এইভাবে কিন্তু পাঠানো যায়। তাহলে আমরা জানি যে অ্যানুয়াল রিপোর্টটা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট একটা কোম্পানির জন্য। কোম্পানির সমস্ত অ্যাক্টিভিটি গুলা গত বছরে, মানে যেহেতু আসলে এটা হয়ে গিয়া পোস্ট ফ্যাক্টর, এই কি কি করেছে সেইগুলি আমরা জানতে পারবো। এটা পারপাস হচ্ছে যে শেয়ার হোল্ডারকে এটা দেওয়া, এবং ভবিষ্যতে এগুলি দেখে আমার কোম্পানির জন্য নতুন শেয়ার হোল্ডার সৃষ্টি হবে, অথবা পটেনশিয়াল ইনভেস্টর উনি অ্যানালাইসিস করবেন যে এই কোম্পানিতে ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না। এইসব ইনফরমেশন গুলি দেখে, এবং এটা কোথায় থাকে? অ্যানুয়াল রিপোর্টে থাকে। অ্যানুয়াল রিপোর্টের একটা পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে অ্যানুয়াল রিপোর্টে পার্ট কি? হ্যাঁ, শেয়ার হোল্ডারের চিঠি, ম্যানেজমেন্টের ডিসিশন, বিভিন্ন অ্যানালাইসিস, হ্যাঁ, জেনারেল ইনফরমেশন গুলি, অপারেটিং ফাইন্যান্সিয়াল হাইলাইট, রেশিও অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এরপরে যেহেতু এটা লিস্টেড কোম্পানি, আপনি এখানে বলবেন কর্পোরেট গভর্নেন্স কোড এর অনুযায়ী যে অডিটের রিপোর্টটা এখানে থাকবে, সিজি রিপোর্ট যেটা, সেটা এখানে বাধ্যতামূলক। তো এইভাবে কিন্তু আপনি এই কম্পোনেন্ট হিসেবে লিখে, এটা কিন্তু আপনি এইভাবে একটা চক্রাকারেও লিখতে পারেন, লিখে আপনার আধা পৃষ্ঠা ভরে যাবে যে কম্পোনেন্ট অফ অ্যানুয়াল রিপোর্ট। এরপর দিস প্রোভাইড অনগোয়িং মিনিংফুল অপরচুনিটিস, এইভাবে ডিসিশন মেক করতে হেল্প করে অ্যানুয়াল রিপোর্ট। আপনি আমি যদি একটা অ্যানুয়াল রিপোর্ট পড়ি, যে কোনো সেক্টরের হোক, দেখবেন অনেক ধরনের জ্ঞান এখানে অর্জন হবে। অ্যালো করে ট্রান্সপারেন্সি, শেয়ার হোল্ডার, বোর্ডের সাথে রিলেশন, এইগুলি তুলে ধরে। তাহলে এখানে কিন্তু 7 মার্কসের আনসার শেষ। কোশ্চেনটা ছিল যে কোম্পানি, এখানে ওখানে কিছু লেখা ছিল, এই কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট তার কনসার্ন স্টেক হোল্ডারদের কাছে কিভাবে পাঠায়, মানে কমপ্লায়েন্স কে সে এনশিওর করে এইভাবে, আমরা যেটা এখানে বলি। দেন এটার দ্বিতীয় পার্ট, এটার মার্কসটা হচ্ছে 5 মার্ক, যেহেতু পার্টস মার্কস ছোট হবে। রোল অফ দ্য কোম্পানি সেক্রেটারি ইন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, এইটা কিন্তু আপনার, আমরা যে কোশ্চেনে যে ইয়েটা ছিল, ন্যারেটিভ ছিল, এই যে ন্যারেটিভটা, এইখানে কিন্তু আসলে ওই রকমের কিছু নাই, কিন্তু বলছে যে উপরের কথা বেস করে সিনারিও নিচের 3টির উত্তর দাও। প্রথমটা আমরা দিয়ে ফেলছি, দ্বিতীয়টা এখন আমরা দিচ্ছি। এটা কিন্তু একটা জেনারেল কথা, এবং এটা স্বাভাবিক কথা যে কমপ্লায়েন্স ম্যানেজার অথবা চিফ কমপ্লায়েন্স অফিসার হিসেবে একজন কোম্পানি সেক্রেটারি কাজ করে। সো এই আনসার, এটা কিন্তু 5 মার্কস ছিল, যেটা আমরা দেখছি জুলাই 23-এর কোশ্চেনটার মডেল সলিউশন হিসেবে, যে রোল অফ কোম্পানি সেক্রেটারি ইন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট 5 মার্কস। তাহলে কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে আসলে একজন কোম্পানি সেক্রেটারির রোল কি? একজন কোম্পানি সেক্রেটারি কিন্তু উনি কমপ্লায়েন্স অফিসার হিসেবে আসলে সার্ভ করে, বোর্ড মেম্বারের এবং লিগ্যাল রেসপন্সিবিলিটি গুলি সে দেখে। এটা কিন্তু তার এক ধরনের প্রাইমারি রোল, এবং রেগুলেটরি কমপ্লায়েন্স করা তার মেজর রোল। তো কোম্পানি সেক্রেটারি কি করে? উনি এনশিওর করে ইথিক্যাল প্র্যাকটিস গুলি, অ্যাজ ওয়েল অ্যাজ উনি কমিউনিকেশন করে বিটুইন বোর্ড এবং স্টেক হোল্ডারের মাঝখানে, একটা ব্রিজ হিসেবে কাজ করে, এবং কমপ্লায়েন্স কে এনশিওর করে, রুলস এবং রেগুলেশন অনুযায়ী কমপ্লায়েন্স যেন হয় সেটা উনি দেখে। উনি কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে কাজ করে, কারণ এটা একটা ক্রিটিক্যাল পজিশন, তাকে লিগ্যাল রিকোয়ারমেন্ট গুলো দেখেই কাজ করতে হয়। তো কমপ্লায়েন্স অফিসার হিসেবে একজন কোম্পানি সেক্রেটারি, তার কি রেসপন্সিবিলিটি গুলি আসলে এই রকমের, যেমন হলো কমপ্লায়েন্স সে করে যেই সব রুলস নিয়ম কানুনগুলি চেঞ্জ হচ্ছে, গাইডের পরিবর্তন হচ্ছে, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি কোনো তার রুলসে বা লয়ে পরিবর্তন করে, সেটা কিন্তু মেনে চলতে হবে। তাহলে এইটা মানাটাই হচ্ছে কমপ্লায়েন্স। এটা কে করে? একজন কমপ্লায়েন্স অফিসার অথবা কমপ্লায়েন্স ম্যানেজার, যে মুখ্য ভূমিকা পালন করে একজন কোম্পানি সেক্রেটারি। বেসিক জিনিসগুলি আমাদেরকে জানতে হবে। Then if we see
They develop and implement internal policy, ensure compliance with external regulation. তো এই যে ইন্টারনাল পলিসি সেগুলিকে ডেভেলপ করা এবং ইমপ্লিমেন্ট করা, এটাও কিন্তু এক ধরনের কমপ্লায়েন্স ম্যানেজারের কাজ। যেমন আপনি যদি একজন কোম্পানি সেক্রেটারি হয়ে থাকেন ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার যেই আপনার যেসব বিআরপিডি থেকে যেসব সার্কুলার গুলি আসতেছে আপনাকে কিন্তু মানতে হবে। এখন আপনি কোম্পানি সেক্রেটারি, এটা কিন্তু অন্যরা কমপ্লায়েন্স করবে, অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করতে হবে, আপনাকে বোর্ডে উপস্থাপন করতে হবে যে স্যার এইরকম বিআরপিডি সার্কুলার আসছে, আগে এইটা ছিল, এখানে এইটুকু পরিবর্তন হয়েছে এবং এইটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। বোর্ড এটা অ্যাডপ্ট করে নেবে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেটাকে বোর্ডে মেমো দিবে। তো এটা কিন্তু আনাতে হবে আপনাকে। এটা কেননা আমি একজন কোম্পানি সেক্রেটারি হিসেবে এই কমপ্লায়েন্স মানতে হবে। অনেক সময় এরকম হয়, অনেকগুলি বিআরপিডি সার্কুলারের মাসে যে অথবা এমন হয় যে এই সার্কুলার ঘোষণা করার পরবর্তী বোর্ড সভায় এটাকে ব্যাংক ম্যানেজমেন্ট এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য উপস্থাপন করবে, এরকম থাকে স্পেসিফিক চিঠিতে। তখন কিন্তু এটা কমপ্লায়েন্স করা বাধ্যতামূলক হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমাদেরকে কি করে কমপ্লায়েন্স করতে হবে। অ্যাডভাইজিং দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অন কমপ্লায়েন্স ইস্যু অ্যান্ড পোটেনশিয়াল রিস্ক, যে বোর্ডকে আপনি অ্যাডভাইস করতে হবে যে এইটা এইভাবে কমপ্লায়েন্স করা উচিত, আর যদি না করা হয় তাহলে এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, এই রিস্ক গুলি আসতে পারে। তাহলে এটা কে করছে? একজন কমপ্লায়েন্স অফিসার। এনশিওরিং good governance practice, compliance with corporate governance code of the company. তাহলে corporate governance code এর সাথে compliance করে চলতে হবে। Ensuring timely filing a statutory return, report to the regulatory bodies such as annual report, financial statement and disclosure. এইটা সময় মতো আমাকে কিন্তু রিটার্ন সাবমিট করা, সেটা ট্যাক্স এর হোক, আরজিসির হোক এবং রেগুলেটরের কাছে হোক। কমপ্লায়েন্স উইথ ল অ্যান্ড ইন্টারনাল পলিসি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব পলিসি আছে, তার সাথে কিন্তু কমপ্লায়েন্স করার বিষয় আছে। এনশিওরিং দ্য কোম্পানি অপারেশন, অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলা লিগ্যাল পেনাল্টি থেকে যেন বাঁচতে পারে, যদি কোনো কারণে সমস্যা হয় সেটা কিন্তু ফাইন হবে। যেমন ব্যাংকের ক্ষেত্রে দেখেন, একটা শাখায় লোন দিল, সে যদি সিআইবি তে রিপোর্ট না করে তাহলে কিন্তু এটা সেন্ট্রাল ব্যাংকের কাছে ধরা পড়লে কি হবে, তাকে কিন্তু 10 লাখ টাকা ফাইন করে দিবে ব্যাংকে। এটা কি হচ্ছে? ফাইন। এখানে পেনাল্টির বিষয় আছে। কোম্পানির রিপুটেশন ধরে রাখার জন্য ইথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে কি করে কমপ্লায়েন্স করা, এবং পোটেনশিয়াল যে রিস্ক গুলি যদি থাকে আর্লি ওয়ার্নিং দেয় বোর্ড অফ ডাইরেক্টরদের। তারপরে এই রকমের বিভিন্ন ভাবে এনশিওর করে যে আসলে একটা জুরিসডিকশনে এক এক রকম, লিগ্যাল রিকোয়ারমেন্ট গুলো এক একটা বডির জন্য এক এক রকম, সেই জিনিসগুলি পরিপালন করে একজন কমপ্লায়েন্স অফিসার। তাহলে আমরা বলতে পারি যে কোম্পানি সেক্রেটারি উনি একজন ভাইটাল রোল প্লে করে কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে। তো এই যে কাজগুলি সে করে, এই কাজগুলি হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজারের কাজ। সো দ্যাটস ওয়াই এই কাজগুলি যদি সঠিকভাবে করা হয় তাহলে একটা প্রতিষ্ঠান তার কর্পোরেট গভর্নেন্স ভালো হবে, রিপুটেশন ভালো হবে, তার রিস্ক কমে যাবে, লিগ্যাল রিস্কটা থাকবে না, এবং তার উত্তরোত্তর সাস্টেনেবল বিজনেস গ্রোথে সহায়ক ভূমিকা পালন করবে। এই কাজগুলি কে করছে? কমপ্লায়েন্স ম্যানেজার। সো এই কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে একজন কোম্পানি সেক্রেটারি, এটা তার রেসপন্সিবিলিটি, এটা তার রোল, এইগুলি সে পালন করে। এটা কিন্তু পাস মার্ক, এত কিছু তো লেখা যাবে না, বাট এখান থেকে কিছু মনে থাকলে এই ধরনের যদি কোশ্চেন থাকে তখন আমরা লিখতে পারবো। এরপর আরেকটা রয়েছে, এটা হচ্ছে সম্ভবত 8 মার্কস। হোয়াট ডু ইউ মিন বাই, এটা কিন্তু সুন্দর কোশ্চেন। অ্যাপিয়ারেন্ট, অ্যাডিকুয়েট এন্ড অ্যাবসলিউট কমপ্লায়েন্স। হ্যাঁ, এটা কিন্তু ইয়ার ভিতরে এই স্টেটমেন্টটা আছে যে একটা কোম্পানিটা কি করছে, সে অ্যাপিয়ারেন্ট থেকে অ্যাডিকুয়েট তারপরে অ্যাবসলিউট কমপ্লায়েন্সের দিকে ধাবিত হচ্ছে। এরপর এটা আরেকটা লেজ আছে, একটা কোম্পানির জন্য এই 3টা কমপ্লায়েন্সের ভিতরে কোন কমপ্লায়েন্সটা বেস্ট এবং কেন, এটা হলো কোশ্চেন 8 মার্ক। এখানে 3টা পয়েন্টের কিন্তু আমাদের বুঝতে হবে যে অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্স কি জিনিস, অ্যাডিকুয়েট কমপ্লায়েন্স কি জিনিস, অ্যাবসলিউট কমপ্লায়েন্স কি জিনিস, এবং কোনটা কোম্পানির জন্য ভালো। আমরা যদি দেখি এখানে মডেল সলিউশনে আমরা দেখতে পারবো যে আসলে রেগুলেটরি কমপ্লায়েন্স আমরা যদি করি, এই যে 3টা কমপ্লায়েন্স এখানে আছে, এটা একটা আসলে লেভেলকে বোঝাচ্ছে। কমপ্লায়েন্সের লেভেল কতটুকু মেনে চলছে, কোন স্ট্যান্ডার্ড কতটুকু মেনে যাচ্ছে সেটা। তো অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্সটা হচ্ছে, দেখেন অ্যাপিয়ারেন্স কমপ্লায়েন্স হচ্ছে আপনাকে এমন একটা সিচুয়েশন যেখানে আপনি ভাষা আপনি কমপ্লায়েন্স করলেন,
আসলে কিন্তু কমপ্লায়েন্স এখানে হয় নাই, এটা ইনকমপ্লিট রয়ে গেছে, কিন্তু আপনাকে আপাতত দৃষ্টিকে আপনি দেখতেছেন যে কমপ্লায়েন্স হয়ে গেছে। এটা অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্স, পুরোপুরি হয় নাই, ভিতরে ঢুকেন নাই, সামনে প্রলেপ দিয়া আপনি কমপ্লায়েন্স করে ফেলছেন। তো এইটা কি হয়, এইটাকে বলে অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্স। ন্যূনতম করছেন, ওভারঅল করা হয় নাই। এটা ইনভলভ কি, এখানে অনেক সময় যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট পুরোটা এখানে ফুলফিল করা হয় না, এটা শর্টকাট ভাবে আপনি এটা করলেন, তবে এর জন্য ভবিষ্যতে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। সমস্যাটা হতে এই রকমের, রেগুলেটরি নন কমপ্লায়েন্স হিসেবে আপনাকে ইয়া করবে, আপনাকে ফাইন এন্ড অন্য জিনিস আসতে পারে। তো ডকুমেন্ট গুলো কিছু এভিডেন্স আকারে রাখলেও এখানে কিন্তু লেক অফ এভিডেন্স হয়ে যাচ্ছে। এই এভিডেন্সের আপনি ব্যবহার করতে বললে রেগুলেটরে স্যাটিসফাইড হবে না। অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্স হচ্ছে যে আপাতত দৃষ্টিতে কমপ্লায়েন্স কিন্তু ওভারঅল নয়। দেন হলো অ্যাডিকুয়েট কমপ্লায়েন্স, এটা কিন্তু অ্যাপিয়ারেন্টের আপার লেভেল। এখানে এটা এমন একটা লেভেল যেখানে আপনি নেসেসারি রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলা সাফিসিয়েন্টলি করছেন, কিন্তু আপনার কিন্তু আরো কিছু কমপ্লায়েন্স আছে যেটা আপনি করেন নাই, স্ট্রিক্টলি যারা কঠিন ভাবে যেটা দরকার সেটা করেন নাই, কিন্তু অ্যাপিয়ারেন্টের চাইতে বেশি করছেন। এটার মাধ্যমে কি হয়, রেগুলেটরি যে ডকুমেন্ট সেটা আপনি মিট আপ করতে পারছেন এবং আপনি প্রসেসকে কমপ্লায়েন্সের আন্ডারে নিয়ে আসলেন, কিন্তু হয়তো ওভারঅলটা আপনি করতে পারেন নাই। এখানে আপনি অ্যাড্রেস করছেন কিন্তু ফুললি না, কিছু বাকি আছে। তাহলে দেখেন আমরা একটা দেখলাম অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্ট, আর একটা হলো অ্যাডিকুয়েট। মোটামুটি ভাবে করা হয়েছে কিন্তু একদম পারফেক্টলি হয় নাই। আর অ্যাবসলিউটলি হচ্ছে পারফেক্ট কমপ্লায়েন্স, যা বলছে তাই, অ্যাবসলিউট কমপ্লায়েন্স। অ্যাবসলিউট কমপ্লায়েন্স মানে হচ্ছে যেভাবে রুলসে নিয়মে আইনে বলেছে সেটাই করছেন। ইটস রেফার্স হাইয়েস্ট স্ট্যান্ডার্ড regulatory requirement where a company not only meet but often exceed regulatory expectation। যে যা বলছে তা না, তার চেয়ে আপনি বেশি করে ফেলছেন, রেগুলেটরি এক্সপেকটেশনের চেয়েও আপনি বেশি করে ফেলছেন, এটা হলো অ্যাবসলিউট কমপ্লায়েন্স, শতভাগের উপরে। এটা হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ হয়ে আপনি এটা করছেন, তারপরে এটা কন্টিনিউ মনিটর করতে আপনাকে হেল্প করতেছে। এর ফলে আপনার কিন্তু আসলে আপনি এমন একটা কালচার সৃষ্টি করছেন আপনার কোম্পানিতে যেটা মানতে বাধ্য, অপারেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে এবং এটা অ্যালাইন হয়ে চলছে ইন্ডাস্ট্রির সাথে, অন্যান্য ইয়ার সাথে। এইটা হচ্ছে আপনার অ্যাবসলিউট কমপ্লায়েন্স। তাহলে তিনটা কমপ্লায়েন্স আমরা দেখলাম, অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্স, অ্যাডিকুয়েট কমপ্লায়েন্স, অ্যাবসলিউট কমপ্লায়েন্স। এখন কিন্তু আপনি চোখ বন্ধ করে বলে ফেলতে পারবেন যে কোন কমপ্লায়েন্সটা কোম্পানির জন্য উপযুক্ত, কোনটা অ্যাবসলিউট হলে আপনি করারও বেশি করে ফেলছেন, অ্যাবসলিউটটা ভালো। এখন ওইটার উপরে আপনি মতামত দিতে হবে, ওটা কেন ভালো এটা বলতে হবে। এটা কিন্তু কোশ্চেনের পার্ট। বলছে অ্যাবসলিউট কমপ্লায়েন্স ইজ জেনারেলি কনসিডার্ড দ্য বেস্ট অ্যাপ্রোচ ফর এ কোম্পানি, এটা কিন্তু আনসারের অংশ। এখন বলবেন কেন এটা অ্যাবসলিউটটা ভালো, তাহলে আমরা দেখলাম যে অ্যাবসলিউট কমপ্লায়েন্সটা হচ্ছে এটাকে কনসিডার করা হয় বেস্ট অ্যাপ্রোচ একটা কোম্পানির জন্য। কেন করা হয়, এটা করা হয় এই জন্য যে এখানে মিনিমাইজ করা যায় সকল ধরনের রিস্ক, লিগ্যাল পেনাল্টি, ফাইন, হ্যাঁ অন্যান্য জিনিসগুলি। যদি আপনি শতভাগের বেশি আপনি কমপ্লায়েন্স করে ফেললেন, তাহলে আপনাকে তো আসলে লিগ্যাল পেনাল্টি দেওয়ার ওইরকম সুযোগ থাকবে না, কারণ নিজেই প্রোঅ্যাক্টিভ হয়ে সব কমপ্লায়েন্স করা হয়ে গেছে। এবং প্রোঅ্যাক্টিভ হয়ে কি করা হচ্ছে, এটা করার ফলে এটা হেল্প করতেছে যে মিটিগেট করতেছে যে রিস্ক গুলাকে, আর্লি আপনি এটাকে সলভ করে ফেলতেছেন, যেটা ভবিষ্যতে হয়তো অপারেশনকে থামাই দিতে পারতো, সেটা আগেই আপনি সলভ করে ফেলছেন। এবং এটা করার ফলে এখানে আপনাকে একটা ট্রাস্ট হচ্ছে স্টেক হোল্ডার, ওই কোম্পানির প্রতি ট্রাস্ট বেড়ে যায়। ইনভেস্টররা এখানে এবং কাস্টমাররা, রেগুলেটররা তাদের প্রতি আলাদা একটা রিপুটেশন ক্রিয়েট করতে সহায়ক ভূমিকা পালন করে এবং হাই কমপ্লায়েন্স মেনটেন করার ফলে তার ব্র্যান্ড ভ্যালু বাড়ে। এই সিস্টেমে প্রসেসে সেখানে কি করে, অপারেশনাল ইফিসিয়েন্সি বেড়ে যায়, নন কমপ্লায়েন্স হওয়ার সুযোগ থাকে না। তারপরে অ্যাবসলিউট কমপ্লায়েন্স হওয়ার ফলে হায়ার তার যে ভবিষ্যতে যে খরচ হতে পারতো, কোন রকমের কস্ট বেয়ার করার দরকার থাকতো যদি ভবিষ্যতে যে কোনো রিস্কে যদি পড়ে যায়, সেই জিনিসটা হবে না, কেননা সে রিস্কে যাচ্ছে না। অ্যাবসলিউট কমপ্লায়েন্স হলে এটা এমন একটা ফ্রেমওয়ার্কের ভিতরে সে কাজ করতেছে যে সবকিছু রেগুলেটরি কমপ্লায়েন্স মেনে চলে ফ্লেক্সিবিলিটির মাধ্যমে রিপিটলি তার সব রেগুলেটরি চেঞ্জ করে ফেলতেছে, যখনই যেটা আসতেছে চেঞ্জ করে ফেলার ফ্লেক্সিবিলিটি আছে এবং সে করে ফেলতে পারতেছে। অ্যাবসলিউট কমপ্লায়েন্স হওয়ার ফলে
তার কালচারাল একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এক ধরনের ইনোভেশন উইদিন দ্য অর্গানাইজেশন। এর ফলে তার প্রসেসে কোনো চেঞ্জ যদি হয় করে ফেলে, বা কোনো ফাইনের ভিতরে সে কখনো পড়ে না। অ্যাবসলিউট কমপ্লায়েন্স হওয়ার ফলে হায়ার ইথিক্যাল স্ট্যান্ডার্ড, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সে মেনে চলে, এবং ইথিক্যালি অর্গানাইজেশন ভালোভাবে চলে। সো উই ক্যান সে দ্যাট while appearing compliance can lead a significant risks, মানে আমি apparent compliance যদি আমি করি, ওখানে কিন্তু কিছু রিস্ক থেকে যায়, সিগনিফিকেন্ট রিস্ক থাকে, কারণ পুরাটা আমি কমপ্লায়েন্স করি নাই। এবং অ্যাডিকুয়েট কমপ্লায়েন্স যদি আমি করি, সেখানে রিস্কটা কিন্তু ওইটার চাইতে একটু কম, ইট মিট দ্য বেয়ার মিনিমাম। আর অ্যাবসলিউট কমপ্লায়েন্স হচ্ছে আমার এমন একটা কমপ্লায়েন্স যার ফলে আমি সমস্ত বিপদ থেকে হয়তো মুক্তি পেতে পারি, আমি ভবিষ্যতে রিস্কের আওতায় পড়বো না, ফলে আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে। একটা কোম্পানির ক্ষেত্রে লং টার্মে সাকসেস আসবে, সাস্টেনেবিলিটি ধরে রাখতে পারবে কিসের মাধ্যমে? অ্যাবসলিউট কমপ্লায়েন্স is the best approach for that company। তাহলে আমাদের কিন্তু আনসার হয়ে গেল। এই যে মনে করেন আপনি কোশ্চেন দেখে কিন্তু ভয় লাগার বিষয় যে এত বড় কোশ্চেন আমি পড়ে উত্তর দেব, আসলে কিন্তু কিছুই না, একদম সিম্পল। অ্যানুয়াল রিপোর্ট আপনি কিভাবে স্টেক হোল্ডারের কাছে এনশিওর করবেন কমপ্লায়েন্সে পাঠাইয়া, একজন কোম্পানি সেক্রেটারি, কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে তার রোল কি, তারপর 3 ধরনের যে কমপ্লায়েন্স, হ্যাঁ, অ্যাপিয়ারেন্ট কমপ্লায়েন্স, অ্যাডিকুয়েট কমপ্লায়েন্স এন্ড অ্যাবসলিউট কমপ্লায়েন্স, এটা কোনটা কি, একটা কোম্পানির জন্য কোন কমপ্লায়েন্সটা বেস্ট হবে, কেন হবে, জাস্ট এই কোশ্চেন। এটা যদি নাও দিত তাও কিন্তু আপনি এটা লিখতে পারতেন। তাহলে সিম্পল, এখানে 20 কিন্তু শেষ। দেন ইফ ইউ সি আওয়ার সেকেন্ড কোশ্চেন, এভরি লিস্টেড কোম্পানি মাস্ট অ্যাপয়েন্ট এ হেড অফ ইন্টারনাল অডিট ইন কমপ্লায়েন্স। একদম সিম্পল, আপনি এটার উপর কমেন্ট করবেন। তাহলে এখন মানে বেসিক লজিকটা কি? লজিক হলো যে প্রত্যেকটা লিস্টেড কোম্পানি, এখানে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লিস্টেড, প্রত্যেকটা লিস্টেড কোম্পানিতে ইন হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স নিয়োগ করা, এটা থাকবে, অ্যাপয়েন্ট করতে হবে। এটা কোথায় আছে? এটা আছে হলো কর্পোরেট গভর্নেন্স কোডে, যেটা সিক্রেট কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড সর্বশেষ যেটা হয়েছে 18, সেখানে এইভাবে আছে। হেড অফ ইন্টারনাল অডিট থাকবেন, একজন কোম্পানি সেক্রেটারি থাকবেন, এমডি চেয়ারম্যান আলাদা হবেন। এগুলি কিন্তু ওইটার প্যারামিটার বা ওই কর্পোরেট গভর্নেন্স কোডের উল্লেখযোগ্য অঙ্গ। ইভেন ব্যাংকেরও কিন্তু এরকমের আলাদা রয়েছে, ব্যাংকের কিন্তু বিআরবিটি সার্কুলার আছে। হেড অফ ইন্টারনাল, ওইটাকে বলে আইসিসি বলে, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স, এটার আন্ডারই অডিট মনিটরিং কমপ্লায়েন্স। যদিও ইন্টারনাল অডিট সে একজন সেপারেট, সে রিপোর্ট টু দ্য অডিট কমিটি। তাহলে এখানে বলতেছে প্রত্যেকটা লিস্টেড কোম্পানিতে মাস্ট অ্যাপয়েন্ট এ হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স। এইটা যদি আপনি একটা কমেন্ট করতে যান 4 মার্কসের, 1 পেজের বেশি অবশ্যই হবে না, এখানে একটু বেশি আছে, এখান থেকে হয়তো কমে যাবে, লেখার সময় এত কিছু তো মনেও থাকবে না। আমরা এখানে বলতেছি ইন বাংলাদেশ এভরি লিস্টেড কোম্পানি ইজ রিকোয়ার্ড টু অ্যাপয়েন্ট অ্যান হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স অ্যাজ এ পার্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক সেট বাই দ্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থ্রু কর্পোরেট গভর্নেন্স কোড 2018। দেখবেন আপনার ফান্ডামেন্টালি কিন্তু শেষ। এইখানেই বলা হয়েছে যে প্রত্যেক লিস্টেড কোম্পানির থাকবে। কেন থাকবে, রেশন কি, আর এর ফলে উপকার কি, এটা কিন্তু ওখানে বলে নাই। কিন্তু আপনি যেহেতু একটু না লিখলে তো আসলে মার্কস পাওয়া যাবে না। হচ্ছে এর ফলে এনহ্যান্স করা হয়, ওভারসাইট করা যায় এবং রিস্ক ম্যানেজ করতে সুবিধা হয়, ইমপ্রুভ করে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। হেড অফ ইন্টারনাল অডিট যদি আলাদা এবং নিয়োগ করা হয় টু হেল্প দ্য প্রোটেক্ট ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। এই নিম্নোক্ত কাজের মাধ্যমে কিভাবে করে? ইন্টারনাল কন্ট্রোল সে সহায়তা ভূমিকা পালন করে, রিস্ক অ্যাসেসমেন্ট করে সেটা মিটিগেট করতে সহায়ক ভূমিকা পালন করে। কেননা এই যে হেড অফ ইন্টারনাল অডিটের আন্ডারে অডিট টিম থাকবে, তারা সবকিছু অডিট করবে। প্রি অডিট রয়েছে, ইভেন আপনি মনে করেন যে ইন্টারনালি, এক্সটার্নাল অডিট তো আলাদা, ইন্টারনালি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট অডিট, কোন একটা পেমেন্ট হওয়ার আগে অডিট। এর ফলে কি হয়? ইন্টারনাল কন্ট্রোল মেকানিজমটা সঠিকভাবে কাজ করে এবং রিস্ক অ্যাসেস করে রিস্ককে মিটিগেট করতে সহায়ক ভূমিকা পালন করে। রেগুলেটরি কমপ্লায়েন্স সঠিকভাবে এনশিওর করা সম্ভব হয় যদি একটা প্রতিষ্ঠানে অডিট ডিপার্টমেন্ট থাকে, ইন্টারনাল অডিট থাকে এবং তার একজন হেড হবে, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স। ইথিক্যাল এন্ড স্ট্যান্ডার্ড মেনে চলতে সুবিধা হয়। দেন হলো রিপোর্টিং গুলো অ্যাকুরেট হয়, রেগুলেটরি রিপোর্টিং, কমপ্লায়েন্স ইত্যাদি। এবং ইন্টারনাল অডিট সঠিকভাবে সম্পন্ন করা যায় যদি একজন হেড অফ ইন্টারনাল অডিট আপনি অর্গানাইজেশনে
অ্যাপয়েন্ট করেন। এবং এটা কোথায় বলেছে? কর্পোরেট গভর্নেন্স কোড 2018 সেটা বাধ্যতামূলক করেছে। তার রোল কি? রোল হচ্ছে সে কিন্তু উইদিন দ্য অর্গানাইজেশনে অ্যাকাউন্টিং বিষয়গুলি বা যেই সব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে সেগুলি সে রিভিউ করে এবং কন্ট্রোল ডিভাইস মেকানিজম করে এবং অ্যাসিস্ট করে বিভিন্ন রকম সিগনিফিকেন্ট রিস্ক সে আইডেন্টিফাই করে মিটিগেট করার সহায়তা ভূমিকা পালন করে। সে কিন্তু রিপোর্ট করে অডিট কমিটিতে, বোর্ডের অডিট কমিটিতে, এবং রিভিউ করে ইকোনমি অন্যান্য অপারেশনালের সাথে, এক্সামাইন করে অপারেশনাল ইফিসিয়েন্সি, দেন সে স্পেশাল ইনভেস্টিগেট করে যদি কোনো সমস্যা হয়, যেটা ব্যাংকের ক্ষেত্রে সবসময় হচ্ছে। শাখা পর্যায়ে বিভিন্ন রকমের ফ্রড ফরজারি যেগুলো হয়, ইন্টারনাল অডিট টিম সেটা উদ্ঘাটন করে, পরবর্তীতে হয়তো এক্সটার্নাল অডিট করে। দেন রিভিউ দ্য কমপ্লায়েন্স গুলি, আইন অনুযায়ী এটা পরিপালন হয়েছে কিনা ইন্টারনাল অডিট সেগুলি রিভিউ করে। তাহলে এটা ইন্টারনাল অডিটের কাজ। এটা হেডকে, হেড অফ ইন্টারনাল অডিট। তো এগুলো করতে কিন্তু আসলে চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ কি? এই যে ইন্টারনাল অডিট, উনি কিন্তু একই কোম্পানির পেরোলে রয়েছে, ম্যানেজমেন্টের আন্ডারে সে, এর ফলে তার ইন্ডিপেন্ডেন্সি কিন্তু থাকে না। সো এখানে এগুলো কিন্তু আসলে একটা ধরনের চ্যালেঞ্জ। তাই আমরা বলতে পারি the requirement for every listed company in Bangladesh to appoint a head of internal audit in the compliance a significant step towards strengthening the corporate governance. This role is vital in enhancing risk management, ensuring compliance, maintaining transparency and accountability within the company or within the organization, within the listed company. While there may be challenge for implementing it, but long-term benefit will be get the organization. আপনার কিন্তু আনসার শেষ, 4 মার্কের। এখানে দেখেন বেশি কিছু লেখা যাবে না, কারণ ওই সময় যদি এই রকমের সিনারিওর ভিতরে এই ধরনের একটা ছোট ইয়ে করে দিতে পারেন, দেখবেন যে আপনি মার্কস হলো 4 মার্ক, 1-1.5 পৃষ্ঠা বেশি তো যাওয়া অসুবিধা। অনেকে আবার এত ফাঁক ফাঁক করে লেখে, হ্যাঁ, অত দরকার নেই, একটু মোটামুটি ব্যালেন্স করে লেখে মাঝখানে এর একটা চিত্রের মতো যদি দিয়ে দেন, দেখবেন যে আপনার অল্প লিখে আপনি কিন্তু কাভার দিতে পারেন, কারণ আপনার হাতে কিন্তু সময় নেই। তাহলে এটা গেল। অ্যানাদার ওয়ান, সেটা ছিল জুলাই 23-এরই কোশ্চেন 2 এর বি, 4 মার্কের। কি বলছে দেখেন, এ লিস্টেড কোম্পানি মাস্ট মেইনটেইন প্রপার বুকস অফ রেকর্ড as required under the Companies Act 1994, the Securities Law and other relevant law. তাহলে কি বলছে? অনেক কিছু, যে একটা লিস্টেড কোম্পানি তাকে বুকস অফ অ্যাকাউন্টস বা রেকর্ড মেইনটেইন করতে হয় কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী এবং সিকিউরিটিজ ল অনুযায়ী। নট অনলি দ্যাট, অন্যান্য রিলেভেন্ট যে আইন আছে সেগুলো অনুযায়ী এটার উপর লিখতে হবে। তাহলে লেখা আপনি তো আসলে বেশি তো লিখতে পারবেন না, 4 মার্ক। আবার আইটেম কিন্তু 3টা, তাহলে কিভাবে লিখবেন? এখানে অবশ্য বেশি আছে। আমরা দেখবো ইন বাংলাদেশ ইট ইজ ম্যান্ডেটরি ফর লিস্টেড কোম্পানি টু মেইনটেইন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস অর রেকর্ডস অ্যান্ড স্টিপুলেটেড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট, সিকিউরিটিজ ল এন্ড অন্যান্য রুলস রেগুলেশনে যেগুলি বলেছে। এবং এর ফলে কি হয়? এনশিওর করে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকুরেসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ একটা লিস্টেড এন্টিটি। কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী কি হয়? এখানে কিন্তু বেশি কিছু লেখা যাবে না, যেহেতু 3টা নাম আলাদা, 3টাকে কিন্তু আপনি সেগ্রিগেট করে ফেলবেন। 3টার জন্য কিছু হলেও লিখতে হবে। এই 3টা লিখলে এক এক করে 3 মার্ক দিলে এখানে 3 হয়ে যাবে, 4-এর ভিতরে 3 মার্ক অটো আসবে। কি হলো? কোম্পানিজ অ্যাক্টে হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হয়। কোম্পানিজ অ্যাক্টে বলা হয়েছে ম্যান্ডেটরিলি প্রত্যেকটা কোম্পানি সে তার রেকর্ড কিপ করবে, সেটা রাখবে, এবং এটা কিন্তু রেজিস্টার অফিসে থাকবে, সেটা দেখতে পারবে বোর্ড অফ ডাইরেক্টর, অন্যান্যরা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তাকে মেইনটেইন করতে হবে, এই সবগুলি কিপ করতে হবে। তাহলে কোম্পানিজ অ্যাক্টের শেষ। দেন আপনি সিকিউরিটিজ ল অনুযায়ী, এখানে সিকিউরিটিজ ল অনেক আছে, আপনি কোনটা বলবেন? আপনাকে বলতে হবে ডিসক্লোজার যেগুলো রিকোয়ারমেন্ট অ্যাজ পার দ্য সিকিউরিটিজ ল অনুযায়ী, সেই জিনিসগুলা প্রত্যেকটা লিস্টেড কোম্পানির মানতে হবে, এবং এই কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী, লিস্টিং রুলস অনুযায়ী সেটা কোয়ার্টারলি হবে, অ্যানুয়াল হবে, স্টেটমেন্ট গুলো ডিসিমিনেট করতে হবে ইনফরমেশন গুলি। তাহলে এটা কি হবে? সিকিউরিটিজ ল মানা হয়ে গেল। এবং কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, আমার সিজি রিপোর্ট, তারপরে পাশাপাশি বিভিন্ন রকম যে কমপ্লায়েন্স রিপোর্ট কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী, রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলি সাবমিট করতে হবে বা অথবা রাখতে হবে। তাহলে শেষ সিকিউরিটিজ ল। এবং অন্যান্য ল আছে, ট্যাক্স ল। 1 নম্বরে ট্যাক্স মানে এনবিআর কে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখানেও এটার জন্য আপনাকে মেইনটেইন করতে হবে, ট্যাক্সের জন্য ডকুমেন্টারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলি রাখতে হবে। তারপর ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশন আছে, তার এক একটা হলো এক একটা ইন্ডাস্ট্রি। যেমন ব্যাংক, তার প্রাইমারি রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য লিস্টিং রুলস মানলেও বাংলাদেশ ব্যাংকের মাইন তাকে মানত। আবার আইএফআরএস সে মানলেও, আইএসআইএফআরএস মানলেও
অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনেক কিছু আইএফআইএস এর সেটাকে আসলে কমপ্লায়েন্স করা যায় না, কিন্তু সেটা বলে দিতে হবে। আবার মনে করে একটা ড্রাগ বা মেডিসিন কোম্পানি, তার কিন্তু ড্রাগ এরিয়া রাখতে হবে, অথবা ইন্স্যুরেন্স কোম্পানি, তাকে কিন্তু ইদ্রার আইন মানতে হবে, অন্যান্যগুলো মানতেই হবে। তো এটা হলো ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশন। কাজ শেষ। এই যে আমরা রেকর্ড গুলা রাখবো, রাখলে আমার সুবিধা কি হবে? এত কিছু কিন্তু লেখার সময় নাই। তারপরে যদি ডট ডট দিয়ে কয়েকটা সবাই দিতে পারেন, যেমন আপনি বেশি কিছু লিখলেন না, বললেন এর ফলে এনশিওরিং হচ্ছে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, দেন আমরা লিগ্যাল কমপ্লায়েন্স ম্যানেজ করতে সুবিধা হচ্ছে, দেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতেও এখানে গুরুত্বপূর্ণ সুবিধা দিচ্ছে, এবং অডিট করতে বা ভেরিফিকেশন করতে পরবর্তীতে এটা হেল্প হয়। দ্যাটস ওয়াই রুলস রেগুলেশন গুলা মেনে চলা, যেমন কোম্পানিজ অ্যাক্ট, সিকিউরিটিজ ল এবং অন্যান্য ল গুলি যদি মেনে চলে, কোম্পানি তার সব কিছুতে সুন্দরভাবে চলতে পারবে। এগুলো যদি সময় থাকে, যেহেতু 4 মাস সময় নেই, তো ইনস্যুরিং করা হয় অ্যাকাউন্টেবিলিটি, তারপরে মেনটেন্স করা হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট গুলি ফিউচারের জন্য, অ্যাকুরেট বুক গুলি থাকবে ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য, প্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ড সে কিপ করবে, ফ্যাসিলিটেট করবে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডে, এর ফলে অপারেশনাল রিস্কটা কমে যাবে। দেন হলো মেনটেন্স করতেছে প্রপার বুক অফ অ্যাকাউন্ট, তাহলে অডিট প্রসেসটা সহজ হবে এবং এটা এভিডেন্স হিসেবে ভবিষ্যতে তাকে হেল্প করবে। এইগুলি হচ্ছে এটার সুবিধা। এর কিছু চ্যালেঞ্জ আছে, এগুলো হচ্ছে দেওয়া হয়েছে, এটা হচ্ছে লেখার সময় নাই, কিন্তু এটাই যদি 4 না হয়ে 10 মার্ক হয়, তখন কিন্তু আবার এইটুক পুরোটা লিখতে হবে। আবার রিসোর্স কনস্ট্রেইন, মানে আপনি যে কমপ্লায়েন্স করবেন রুলস রেগুলেশন, কারে দিয়ে করবেন? লোক তো নাই। দেন হলো কমপ্লেক্সিটি রয়েছে, যে অনেক সময় আমাদের একটা আইনের সাথে আরেকটা আইনের সাথে যে বা স্ট্যান্ডার্ড সাথে সাংঘর্ষিক হলে সেটাকে কমপ্লায়েন্স করাটা কঠিন হয়ে যায়। তাই আমরা বলতে পারি the requirement of listed companies in Bangladesh to maintain proper book record under the Companies Act 1994, securities law and other relevant law in fundamentally for ensuring transparency, accountability and legal compliance. That's why we have to maintain proper record, just not for the obeying the law, but for the practicing the sustainable organization for the future. Answer says another one.